বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা 2025 এর একটি সাবজেক্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্টের উপরে ক্লাস নিতে চাই। আমরা ইতিপূর্বে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বিষয়ে অর্থাৎ এর মধ্যে কন্টেন্টসগুলো সম্পর্কে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি জানিয়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস, বিশেষ করে এই সাবজেক্টের উপর দ্বিতীয় ক্লাস। আমরা সেই সাবজেক্টে অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মূলত কয়েকটি সেকশন নিয়ে আলোচনা করতে চাই। সেই সেকশনগুলো হলো সেকশন 8 থেকে 11, সেকশন 42 এবং 43, সেকশন 44। আপনাদেরকে এই সেকশনগুলো সম্পর্কে একটু ধারণা দিব এবং এমসিকিউ, রিটেন এবং ভাইভা 3 জায়গায়, অর্থাৎ আপনাদের এই সেকশনগুলো গুরুত্বপূর্ণ, আপনাদেরকে সেভাবে পড়তে হবে। বিশেষ করে সেকশন 8 থেকে 11 অর্থাৎ 8 থেকে 11, এখানে দুইটা ভাগ আছে। একটা হলো 8, 9, 10, 11। 8 এবং 9 বলা আছে, যে স্পষ্ট করে বলা আছে এখানে, এই চ্যাপ্টারটার হেডলাইনটা হলো রিকভারিং দ্য পজেশন অফ প্রপার্টি। স্পেসিফিকভাবে পজেশন অফ ইমুভেবল প্রপার্টি সম্পর্কে বলা আছে 8 এবং 9। আপনাদেরকে জানতে হবে এবং এই সেকশনগুলো মানে ডিটেলস পড়তে হবে। যেমন সেকশন 8-এ বলছে যে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এ পারসন এন্টাইটেলড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। খেয়াল করতে হবে যে আমরা জানি যে একটা প্রপার্টি, একটা ব্যক্তি যদি বেদখল হয়ে যায়, তাকে অবশ্যই দেওয়ানি কার্যবিধি আইন অনুসরণ করেই মামলা করতে হয়। সুতরাং আমাদেরকে অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলে দিচ্ছে যে আমাদের কোনো ইমুভেবল প্রপার্টি যদি আমরা বেদখল হয়ে যায়, তাহলে আমাদের সিপিসির বিধান অনুসরণ করতে হবে। সেকশন 9, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এখানে এমসিকিউ প্রশ্ন হয়, এখানে ভাইভাতে প্রশ্ন হয়, এমনকি রিটেনেও প্রশ্ন হতে পারে। এবং সুট বাই পারসন ডিসপোজেস অফ ইমুভেবল প্রপার্টি, এটা আমরা সবাই কম বেশি অনেকে বলে থাকি যে খাস দখলের মামলা। খাস দখলের মামলা বলে সেকশন 9 বুঝি। আর সেকশন 9, আমরা যখন সেকশন 9-এর কথা বলবো যে সুট অফ পারসন ডিসপোজেস অফ ইমুভেবল প্রপার্টি, আমরা বলে থাকি খাস দখলের মামলা কোন ধারা? 9 ধারা। 9 ধারার মামলা বলে, এসআর অ্যাক্টের 9 ধারা বললে আমরা খাস দখলের মামলার কথা বলে থাকি। কি বলেছে এখানে, কি বলেছে? ইফ এনি পারসন, খেয়াল করতে হবে প্রত্যেকটা সেকশন ওয়ার্ডের মধ্যে কিন্তু সূত্র আছে, ওয়ার্ডের মধ্যে পয়েন্ট আছে, এবং সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে, পাশাপাশি এমসিকিউ খেয়াল করতে হবে এবং রিটেনও খেয়াল করতে হবে। ইফ এনি পারসন ইজ ডিসপোজেসড উইদাউট হিজ কনসেন্ট, খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি বেদখল হয় তার অনুমতি ছাড়া, অফ হিজ ইমুভেবল প্রপার্টি আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল, আইনের বিধান ব্যতিরেকে যদি কোনো ব্যক্তিকে কোনো স্থাবর সম্পত্তি থেকে যদি কি করা হয়, বেদখল করা হয়, হি অর শি ক্লেমিং থ্রু হিম মে বাই সুট রিকভার দ্য পজেশন নটউইথস্ট্যান্ডিং এনি আদার টাইটেল দ্যাট মে বি সেট আপ ইন সাচ। খেয়াল করতে হবে, এখানে স্পষ্ট করে বললো যে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি থেকে যদি বেদখল হয়, তাহলে তাকে মামলা করতে হবে, অথবা তার মাধ্যমে দাবিকৃত ব্যক্তিও মামলা করতে পারবে। বেদখলের মানে যিনি ভুক্তভোগী, তিনি মামলা করতে পারবেন। এখানে শর্ত আছে, এই যিনি বেদখল হবেন, এখানে 4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তার এখানে হিন্টস বলা আছে যে 6 মাসের ভিতর মামলা করতে হবে। এখানে প্রথম কথা হলো যে স্থাবর সম্পত্তি কেউ দখলে ছিল, সেখানে সে বেদখল হয়েছে, 6 মাসের মধ্যে মামলা করছে। আর ফোর্থ হলো এটা ইমুভেবল প্রপার্টি হতে হবে, অর্থাৎ এটাকে স্থাবর সম্পত্তি হতে হবে। এখানে অবশ্য বলেছে যে কোনো ব্যক্তিকে, যে নাথিং ইন সেকশন শ্যাল বার এনি পারসন সুইং টু এস্টাবলিশ হিজ টাইটেল টু সাচ প্রপার্টি অর টু রিকভার পজিশন দেয়ার। খেয়াল করতে হবে যেটা সেকশন 8-কে হিন্টস দেওয়া। 9 ধারার কথা যে বলা আছে, এখানে অবশ্যই 8 এবং 9-এর ভিতরে সেটা ডিস্টিংশন আছে। সেটা হলো যে আমরা যদি সেকশন 9-এ মামলা করি, তাহলে 6 মাস তিনি, তার শর্ত ছিল কি ছিল না সেই বিষয়ে কিন্তু আলোচনার ভিতরে আনা হয়নি, শর্ত ছিল কিনা। কিন্তু এইটা গেলে কিন্তু শর্তর বিষয়টি প্রমাণ করার বিষয় আসে। আর এইটা কিন্তু শর্ত বিষয়টি প্রমাণ করার মানে প্রশ্ন আসে, মানে তার শর্ত ছিল কিনা সে বিষয়টি মুখ্য নয়, সে দখলে ছিল কিনা, বেদখল হয়েছে কিনা, 6 মাসের ভিতরে মামলা করছে কিনা, এটা হলো মুখ্য বিষয়।
এখানে অবশ্য বলেছে যে কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে এই জাতীয় মানে মামলা করতে পারে না, এইসব রিকভারি খাস পর্যায়ে মামলা করতে পারে না। আর আরেকটা বলেছে যে এই সেকশনের মধ্যে যে কোনো আপিল চলবে না, মানে কোনো অর্ডার বা কোনো ডিক্রির এগেনস্টে, মানে এবং এমনকি কোনো রিভিউ চলবে না। তাহলে কি চলবে? সেটা হলো রিভিশন চলতে পারে, খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখব সেকশন 9 এর এখানে বলছে যে খাস দখলের মামলা হলো সেকশন 9, আর আপনার 6 মাস অতিক্রান্ত হয়ে গেলে সেকশন 8 এ মামলা করবে। আর পরবর্তীতে যেটা 10 এবং 11, সেখানে স্পষ্ট করে বলছে যে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করে তাহলে তাকে 10 এবং 11 ফলো করতে হবে। স্থাবর সম্পত্তি মানে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি যেটা মুভেবল প্রপার্টি। খেয়াল করবেন যে এখানে মুভেবল প্রপার্টির কথা বলেছে, যেটা মুভ করে, যে সম্পত্তি। আমরা যদি মুভেবল প্রপার্টি ইমুভেবল প্রপার্টি না বোঝেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না, মানে এই মামলাটি করবেন। মুভেবল প্রপার্টি যদি উদ্ধার হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেকশন 10 ফলো করতে হবে, 11 ফলো করতে হবে। সেখানে স্পষ্ট করে বলা আছে যে এটা মামলা করতে স্পেসিফিক সিআরপি মানে কোড অফ সিভিল প্রসিজিওর ফলো করে। আমরা ওটাও দেখছিলাম সিভিল প্রসিজিওর ফলো করে। আর এখানে সেকশন 11 বলছে যে কোনো ব্যক্তি যদি মুভেবল প্রপার্টি যদি রিকভার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সে মামলা করবে এটা ফলো করে। যে ব্যক্তি দখলে, এনি পারসন হ্যাভিং দ্য পজিশন অফ কন্ট্রোল অফ এ পার্টিকুলার আর্টিকেল অফ মুভেবল প্রপার্টি which he is not the owner may be compelled specifically to deliver it। মানে যদি ব্যক্তি কোনো মুভেবল প্রপার্টির দখলদার হয়, সে যদি এটার মালিক না হয় তাহলে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার বিষয়ে তাকে বাধ্য করা যায়। তো সেই ক্ষেত্রে বলছে যে সেটা সেকশন 11 ফলো করতে হবে। আমাদের খেয়াল করতে হবে আমাদের কিন্তু সেকশন 8 এবং 9 ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, 10 এবং 11। তবে শুধু এইটুকু ধারণা রাখেন যে 10-এ বলা, 11-এ বলা হয়েছে মুভেবল প্রপার্টি সম্পর্কে, আর ইমুভেবল প্রপার্টি সম্পর্কে বলা হয়েছে 8 এবং 9-এ। তার মধ্যে সেকশন 9টার কথা বলেছি। এবার আমরা আসি, এখানে সেকশন লিখেছিলাম সেকশন 42 এবং 43। আপনারা, আমি যদিও এটা সাজাইছি এই কারণে, কারণ আমাদের দুইটা ক্লাস হবে, অর্থাৎ একটা হলো 12 থেকে 30, সেটা হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, আর রেকটিফিকেশন, রেসিশন এবং ক্যান্সেলেশন নিয়ে আরেকটা ক্লাস হবে। এই জন্য জাস্ট এই ক্লাসের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা আসলে 42 থেকে 43টাকে নিয়ে এসেছি, এবং অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার 44 নম্বর সেকশন নিয়েও আমরা একটু আলোচনা করে আজকের ক্লাস শেষ করতে চাই। সেটা হলো যে আমরা খেয়াল করবেন যে 42 এবং 43, এবং আপনারা জানেন কিনা যে 42 এবং 43 সেই সেকশনটি 42 এবং 43 আমরা বলে থাকি যে ডিক্লিয়ারেশন, সুট ফর ডিক্লিয়ারেশন। আপনারা কি জানেন সুট ফর ডিক্লিয়ারেশন কি, এবং সুট ফর ডিক্লিয়ারেশন কি মানে এটা মানে কি, এর মূল কথা কি? সুট ফর ডিক্লিয়ারেশনের মূল কথাটি হলো আমরা সত্য ঘোষণার মামলা। আমরা জানি যে বাংলাদেশে যত মামলা হয় জমি জমা রিলেটেড, তার ম্যাক্সিমাম মামলা, অর্থাৎ এই 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 রিলিফ, অর্থাৎ স্পেসিফিক রিলিফের এই রিলিফটাই গ্রহণ করে থাকে, সত্য ঘোষণার মামলা করে থাকে, অর্থাৎ এই 42 ধারায় মামলা করে থাকে। আমরা সত্য ঘোষণার মামলা করে থাকি 42 ধারায়। 42 ধারাটা বলেছে যে যদি কোনো ব্যক্তি স্পেসিফিকভাবে সেকশন 42-এ বলছে ডিসক্রিপশন কোর্ট অ্যাজ টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট any person entitled to any legal character or to any right to any property may institute a suit against any person denying or interested to deny। তাহলে কোনো ব্যক্তি যদি মানে কার সত্য অস্বীকার করে তার বিরুদ্ধে এই মামলাটি করা যায়, এবং আদালত তার নিজ ক্ষমতা বলে সেই সেই সত্যটি ঘোষণা করতে পারে, তার স্ট্যাটাসটি ঘোষণা করতে পারে। তবে এখানে উল্লেখ্য যে যে কোনো কোর্ট কিন্তু রিলিফ দিবে না যদি আপনি না চান। এবং আমরা আরেকটা জিনিস মানে এটা মাথায় রাখতে হবে, সেটা হলো সত্য ঘোষণার মামলা অনেক সময় আমরা সত্য ঘোষণার মামলা করে থাকি, এটা ফিক্সড কোর্ট ফি, সর্বনিম্ন 300 টাকার কোর্ট ফি। এটা অনেক সময় অন্য রিলিফ ফাইলে একটা অ্যাডভেলম কোর্ট ফি দেওয়ার প্রয়োজন হতে পারে। এই জন্য অনেক সময় আমরা সত্য ঘোষণার মামলা করে থাকি। দলিল বাতিলের প্রশ্ন করতে গেলে তো সেখানে অ্যাডভেলম কোর্ট ফি দিতে হয়, কিন্তু এখানে সত্য ঘোষণা করলে আবার ফিক্সড কোর্ট ফি। এই জন্য অনেকেই সত্য ঘোষণার মামলা ঠিক করে থাকে, মানে ঘোষণামূলক মামলা করে থাকে। এই ঘোষণামূলক মামলা করার উদ্দেশ্য কিন্তু অনেক সময় দেখা ফিক্সড কোর্ট ফি দিয়ে মামলা করতে হয় এবং খরচ কম, সেই শর্তে অনেক সময় আইনজীবীরা এটা মানে এই আপনার আছে 42 ধারায় মামলা করে থাকে। তাই কোনো ব্যক্তির কোনো জমি জমা সংক্রান্তে, কোনো স্ট্যাটাস সম্পর্কে, কোনো পদ পদবি সম্পর্কে যদি কেউ যদি অস্বীকার করে তাহলে এই সত্য ঘোষণার মাধ্যমে মামলা করতে পারে। তবে এই সত্য ঘোষণার মামলা কিন্তু স্পেসিফিকভাবে যে কার বিরুদ্ধে, এটা আমরা জানি যে সত্য ঘোষণার মামলা যারা পক্ষ থাকে তাদের উপর বাইন্ডিং হয়।
তার সেই পক্ষ থেকে কেউ যদি দাবি করে থাকে, তাহলে ওই দাবিকৃত ব্যক্তির বিরুদ্ধেও এটা অ্যাপ্লাই করা যায়। খেয়াল করতে হবে। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হলো সত্য ঘোষণা মামলার কোর্ট ফি সম্পর্কে বললাম, কিন্তু খাস দখলের মামলায় কোর্ট ফি কিন্তু অ্যাডভালম কোর্ট ফি, মানে অ্যাকর্ডিং টু ভ্যালু, এটা খেয়াল করতে হবে। আমরা সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারে, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার সেকশন 44-এ বলা আছে অ্যাপয়েন্টমেন্ট রিসিভার। আপনার খেয়াল করবেন যে রিসিভারের প্রশ্নটি কখনো আসে। এখানে অবশ্য বলেছে যে রিসিভারের প্রশ্নে আমরা জানি যে সিপিসি এটা ফলো করে থাকে, সিপিসির মধ্যে কিন্তু রিসিভার সংক্রান্ত বিষয় বলা আছে ডিটেলস, এবং সেখানে অর্ডার 40-তে অর্থাৎ 40 নম্বর অর্ডারে এই অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার নিয়ে বলা আছে। তা আমাদের প্রশ্ন হতে পারে যে আসলে কোন কোন ক্ষেত্রে বা কখন রিসিভার নিয়োগ করা যায়। তো আমরা জানি, দেখেন, দুই ভাই মামলা করতেছে, যদি দুই ভাইয়ের ভিতরে আশঙ্কা হয় যে মামলা এই মামলা থেকে আরেকটা মামলা সৃষ্টি হবে, খুনোখুনি হবে, গন্ডগোল হবে, বেশি হবে, ফ্যাসাদ হবে, দুই ভাইকে ওই সম্পত্তিকে সরিয়ে থার্ড একজন পক্ষে, নিরপেক্ষ লোককে একটা অনেস্ট এবং ইন্টেগ্রিটি লোককে আমরা সেটা দায়িত্বে রাখতে পারি, এবং এটা খুব সুন্দর কোর্ট করে থাকে। সুতরাং এই অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার প্রশ্নটি খুব মানে এটা পিসফুল সলিউশন আমি মনে করি। যে অনেক সময় দেখবেন যেরকম যে একটা সম্পত্তি নিয়ে সংঘাত, সেইখানে দুই পক্ষ যদি অ্যাগ্রেসিভ হয়, তাহলে নতুন লিটিগেশন তৈরি হবে। এই নতুন লিটিগেশন তৈরি হওয়ার প্রেক্ষিতে তাদেরকে থামানোর জন্য অনেক সময় এই রিসিভার নিয়োগ করা হয়, এবং রিসিভার নিয়োগের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় আদালতকে। সেই ক্রাইটেরিয়াগুলো ডিটেলস আমাদেরকে জানতে হবে, এবং সেই জানার বিষয়টি আপনাদেরকে অবশ্যই বই পড়তে হবে। আমি শুধু হেঁটেছিলাম যে সেকশন 44 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেখানে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার সম্পর্কে, আর ডিটেলস বলা আছে অর্ডার 40 অফ সিপিসি, 40 নম্বর অর্ডারে বলা আছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অন্য সেকশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।